নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। গেরুয়া শিবির রথে আর তৃণমূল পথে। বিধানসভা নির্বাচনের আগে ফের রাজপথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 20 বছর আগে ধর্মতলার ওয়াই চ্যানেলের যে ধর্ণা মঞ্চ থেকে বাংলায় পরিবর্তনের সূচনা ঘটেছিল, সেই একই মঞ্চে আবারও ধর্ণায় বসছেন তৃণমূল সুপ্রিমো। স্থান ও মানুষ এক, শুধু সময় আর পরিস্থিতি প্রেক্ষাপট আলাদা। এবারে মমতার লক্ষ্য কেন্দ্রের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন বেআইনিভাবে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, সেই ষড়যন্ত্র করছে সেটা রুখে দেওয়া। শুক্রবার ধর্ণামঞ্চে মমতার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে শুক্রবার দুপুর থেকে ধর্মতলায় ঠিকানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্পষ্ট, রক্ষা করতে হবে সাধারণের ভোটাধিকার। এই কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমোর পাশে রয়েছেন ভুক্তভোগী ভোটারদের একাংশ, যারা এসআইআর প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের পরিবারও। ধর্ণা মঞ্চে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন শশী পাজা, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দোলা সেন, মালা রায়, শতাব্দী রায়, জুন মালিয়া, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, জয় গোস্বামী, কবির সুমন সহ তৃণমূলের নেতারা। কমিশনের খাতায় মৃত ভোটারদের এনেছেন মমতা, জানিয়েছেন জীবিত মানুষদের খাতায় কলমে মৃত বানানো হয়েছে। বিজেপি একটি নির্লজ্জ বেহায়া দল। অনেক বিশিষ্ট মানুষও আসবেন, তাদের আসার জায়গা করে দেবেন, যারা আমাদের সহকর্মীরা বা সাধারণ মানসিক ধর্নায় অংশগ্রহণ করেছেন। এবং আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করবো। এসআইআর মারা গেছে, এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে, কিন্তু যারা বেঁচে আছে অথচ মৃত হিসেবে ঘোষণা করছে, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি আর তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো, এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ সি who have been declared dead, they died, they are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming. But today, 22 families are coming. ধর্ণা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কবির সুমন। তার কথায়, ভোট আমার অধিকার, মৌলিক অধিকার রক্ষার লড়াই, কারো অপছন্দ বলে কিছু করার নেই। আমি ভাবতে পারিনি বিজেপি এই পরিমাণে নির্বোধ, তাদের মাথায় কিচ্ছু ঢোকেনি, বিজেপি কিছুতেই জিতবে না। ধর্ণা মঞ্চ থেকে সুর চড়িয়েছেন রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। ভোটাধিকার রক্ষায় এবার পথে নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। অতএব নিজের পরীক্ষিত এবং সফল রাজনৈতিক হাতিয়ার ফের প্রয়োগ করতে চলেছেন মমতা। বঙ্গ রাজনীতির ইতিহাস সাক্ষী, মমতা রাস্তায় নেমে রাজনীতি করেছেন। 2006 সালের 4 ডিসেম্বর সিঙ্গুরের কৃষি জমি রক্ষার দাবিতে ধর্মতলার মেট্রো চ্যানেলে টানা 26 দিনের অনশনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের অনশন মমতাকে সেই পরিবর্তনের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। সরকার বদল হয়, আবারও সেই একই স্থানে মমতার লড়াই বাংলার মানুষের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।
এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো বটে, তৃণমূল সুপ্রিমো হিসাবে সাধারণ মানুষের পাশে আছেন সেই বার্তাই যেন দিতে চাইছেন। এ বিষয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার সাথে কথা বলবো এবং বোঝার চেষ্টা করবো এই বিষয় নিয়ে যে দাদা, বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে তো একাধিক ইস্যুতে সরব হয়েছে রাজ্য সরকার, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কিন্তু যথেষ্ট বিরোধিতা করেছে। তবে এবার একেবারে রাজপথে নেমে এই ধর্ণা, এবং এই ধর্ণা নতুন নয়, 20 বছর আগে কিন্তু এই ধর্ণার দৃশ্য আমরা দেখেছি, যেখানে একই মানুষ বসেছিলেন, আলাদা প্রেক্ষাপট ছিল, কিন্তু সেই প্রেক্ষাপট বদল হলেও স্থান এবং পাত্র একই রয়েছে। তাৎপর্য বুঝবো। দেখো অপরূপা, এটা তাৎপর্য যদি বলতে চাও তাহলে তাৎপর্য বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এই ধর্নায় বসেছেন তিনি কিছু না বলবেন ততক্ষণ কিন্তু রাজনৈতিক মহল এর তাৎপর্যটা বুঝতে পারবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্নায় বসেছেন, আজকে যারা যারা মঞ্চে রয়েছেন এখন জল মাপছেন, দেখছেন কি প্রতিক্রিয়া হয় মানুষের, এটাই কিন্তু তিনি দেখছেন। এর আগে 2006 সাল থেকে যদি আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে 26 দিনের অনশন করেছিলেন। তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং এ রাজ্যে যিনি রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী, তারা অনুরোধ করেছিলেন তাকে তোলার জন্য, কিন্তু তিনি অনশন তোলেননি। অবশেষে 26 দিন পরে অনশন তোলা হয় একটা সমঝোতার ভিত্তিতে, যে আলোচনা হবে সিঙ্গুর নিয়ে, আমরা জানি সেই সিঙ্গুর পর্ব। এরপরে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় থেকেও তিনি কিন্তু প্রতিবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং প্রতিবারেই কিন্তু তিনি সফল হয়েছেন। এটা যদি রাজীব কুমার বলো, ভোটাধিকার নিয়ে একবার তিনি নিয়েছেন, এবং রাজ্যের যে পাওনা কেন্দ্রের কাছে 100 দিনের আবাস যোজনা, এবং সেই সঙ্গে হচ্ছে 100 দিনের কাজের টাকা, এই দুটো পাওনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তি পাদদেশে রেড রোডে তিনি বসেছেন। আমরা যদি দেখি তারপরে রাজীব কুমারকে নিয়ে তিনি ধর্ণা দিয়েছেন এই ধর্মতলাতেই। আবার 2021-এর নির্বাচন যদি দেখা যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশন 24 ঘন্টার জন্যে তার প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তারই প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচনে ওই 24 ঘন্টা তিনি কি করলেন, আম্বেদকরের পাদদেশে বসে ছবি আঁকলেন, নীরব প্রতিবাদ, এবং হুইল চেয়ারে বসে। তো এই প্রতীকটা না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই গেছে। 2021, 2024 সব কিন্তু নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে। তো এইবারের প্রেক্ষিতটা কিন্তু একটু আলাদা। এইবারে যেটা হয়েছে যে প্রথম থেকে এসআর নিয়ে এই বাংলায় তৃণমূল কিন্তু পথে প্রথম থেকেই নেমেছে। প্রথম দিকে সেভাবে হালে পানি না পেলেও প্রথম থেকেই বলা হয়েছিল যে আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে, করতে দেব না, নানান রকম কথা বলা হয়েছিল। কিন্তু দেখা গেল এসআইআর হলো, প্রাথমিক পর্যায়ে হলো, 58,20,000 লোকের ভোটারের নাম বাদ গেল, যারা মৃত, যারা ডাবল নাম যাদের স্থানান্তরিত হয়ে গেছে, এরকম নাম বাদ গেল। এবার এই কাজটা করতে গিয়ে হয়তো এত লোক তো কিছু ভুল ত্রুটি হতেই পারে, সফটওয়্যার কাজ করেছে, সফটওয়্যার মানুষই তৈরি করেছে। এবার এই বাংলার প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা। 12টা রাজ্য, তার সঙ্গে 3টে কেন্দ্রশাসিত অঞ্চল, সব জায়গায় হলো। 11টাই কোনো খুব একটা প্রবলেম হলো না, কিন্তু আমাদের এই বাংলায় প্রবলেম হলো। এখন যেটা দেখা যাচ্ছে নামের কিছু সমস্যা, যেটা হচ্ছে বলছে যে ডিসক্রিপেন্সি যেটা বলছে, সেইটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট গেলেন। সুপ্রিম কোর্টে গিয়ে বিরাট হাইপ তৈরি হলো, তিনি সওয়াল করলেন, সুপ্রিম কোর্ট শুনলো। তারপরে একটা জিনিস যে এ রাজ্যে এসআইআর করতে গিয়ে যে সমস্ত আধিকারিকরা বাধার মুখে পড়েছেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে। নির্বাচন কমিশনও তাদের হলফনামা জমা দিয়ে সেগুলো দেখেছে। কোথাও সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এ রাজ্যে এসআইআর নিয়ে যে সমস্যা, কোথাও সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই না নির্বাচন কমিশন, না রাজ্য সরকার, না মমতা বন্দ্যোপাধ্যায় কারোর উপর নির্ভর না করে হাইকোর্টকে দায়িত্ব দেওয়া হলো যে এই যে সমস্ত মানুষের নাম নিয়ে সমস্যা রয়েছে সেটা হাইকোর্টের বিচারকরাই ঠিক করবেন।
অর্থাৎ ইআরও এইআরও যারা যারা আধিকারিক ডিইও সবাইকেই নিষ্ক্রিয় করে হাইকোর্টের ওপর এটা ফেলে দিল সুপ্রিম কোর্ট। এখন দেখা যাচ্ছে প্রায় 60 লক্ষ লোক এই মানে বিবেচনাধীন রয়েছে, বিচারাধীন রয়েছে। তাদের বিচার কে করবেন? না এই হাইকোর্টের বিচারপতি যারা রয়েছেন, হাইকোর্টে নিযুক্ত যারা বিচারপতি তারা করবেন। এই জায়গাটাতেই কিন্তু প্রশ্ন যে 28শে ফেব্রুয়ারি যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হলো, সেখানে যে 7,08,00,000+ যে নাম, সেখানে কিন্তু এই 60 লক্ষ লোকের নামও ঢোকে আছে এবং সেখানে লেখা আছে বিবেচনাধীন। তাহলে এই বিবেচনাটা কতদিনে শেষ হবে, কবে ভোট হবে, এইটাই একটা বড় ভয়। এবং আরেকটা জিনিস যেটা, যে এই যে বিবেচনাধীন যারা, তাদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশ, যেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। ফলে এই নামগুলো যদি বাদ চলে যায় বা এদের নিষ্ক্রিয় রেখে যদি ভোটটা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার। সত্যিই তো কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, কেন তারা ভোট দেবেন না, এটাও তো একটা প্রশ্ন। এটা তো সুপ্রিম কোর্টকে জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তায় নেমে যে আন্দোলন, এটা কিন্তু সঠিক। এটা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তার ফল তিনি পাবেন সেটা তো পরের কথা। এইটা ঘটনা যে এত মানুষের নাম নিষ্ক্রিয় রেখে সত্যি কি নির্বাচনে, এটা বোঝা যাচ্ছে না। আগামী 10 মার্চ সুপ্রিম কোর্ট এইটা নিয়ে শুনানি রয়েছে। এখনো পর্যন্ত এই 60 লাখের মধ্যে হাইকোর্টের যারা নিযুক্ত বিচারপতি তারা মাত্র 6 লাখ। গতকাল পর্যন্ত যা হিসাব দিয়েছে নির্বাচন কমিশন এ রাজ্যের যারা দায়িত্বে রয়েছে, যে 6 লক্ষ লোকের নাম, অর্থাৎ এখনো 54 লক্ষের বেশি লোকের এই বিবেচনাধীন রয়েছে। সেটা কবে শেষ হবে, তবেই কি ভোটের দিনক্ষণ ঠিক হবে? এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে চাপে রাখতে এবং সুপ্রিম কোর্টেও যাতে এই বিষয়টা ওঠে, সেই জন্য কিন্তু এই ধর্ণা, এই আন্দোলন। এবং এই আন্দোলন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন টানবেন বলা যাচ্ছে না। আজকে তিনি জল মাপছেন এবং তিনি ঘোষণা করেছেন, আমি আজ কিছু বলবো না, আমি আগামীকাল বলবো। আজকে যারা যারা মঞ্চে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে জয় গোস্বামী, যে জয় গোস্বামীর নামও কিন্তু ওই শুনানিতে তাকে ডাকা হয়েছিল এবং তার সঙ্গে অন্যান্য সকলেই এসছেন, কবির সুমন থেকে শুরু করে তৃণমূলের আরও যারা তারা এসছেন, মঞ্চে রয়েছেন। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কি বলেন, রাজনৈতিক মহল কিন্তু সেদিকে তাকিয়ে থাকছে। সেই সঙ্গে আরেকটি বিষয় আমি যোগ করব, যেটা হচ্ছে গতকালই, অর্থাৎ যদি বৃহস্পতিবার সন্ধেবেলায় এ রাজ্যের যিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি হঠাৎ করে দিল্লিতে পদত্যাগ করেছেন এবং তার কয়েক ঘন্টাও বলবো না, প্রায় কয়েক মিনিটের মধ্যে নতুন রাজ্যপালের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ RN রবি, যিনি তামিলনাড়ুর দায়িত্বে রয়েছেন, রাজ্যপালের দায়িত্বে, তিনি এর আগে মেঘালয় এবং নাগাল্যান্ডের দায়িত্বেও ছিলেন, তাকে কিন্তু এই নির্বাচনে আগে তাকে রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন, যে তাকে কিন্তু কিছু না জানিয়েই রাজ্যপাল নিয়োগ কেন করা হলো, এটাও কিন্তু এই ধর্ণা মঞ্চে তিনি নিয়ে আসছেন। একেবারে দাদা, এক্ষেত্রে একটু আমাদের দর্শকদের সামনে আমরা একটি বিশেষ প্রতিবেদন পেশ করতে চাইব, যে মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার জায়গায় রাজ্যের নয়া রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন তামিলনাড়ুর রাজ্যপাল তথা প্রাক্তন IPS RN রবি। আর এই বিষয় নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আবারও আলোচনায় ফিরব। বৃহস্পতিবার সন্ধ্যায় আসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের খবর। বৃহস্পতিবার বিকালে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে আনন্দ বোস। মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেছেন রাজ্যপাল। তবে কী কারণে এই হঠকারী সিদ্ধান্ত, তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যাচ্ছে অস্থায়ীভাবে রাজ্যপাল পদে আসীন হয়েছেন RN রবি। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এক্সে লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনো আমার সঙ্গে পরামর্শ করেননি। এই ধরনের কর্মকাণ্ড ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানে। কেন্দ্রকে অবশ্যই যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ণ করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। RN রবি অর্থাৎ রবীন্দ্র নারায়ণ রবি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন IPS আধিকারিক। 2021 সালে তামিলনাড়ুর 15তম রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ইতিপূর্বে নাগাল্যান্ড এবং মেঘালয়ের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে রাজ্যপালের পদত্যাগ এবং অস্থায়ীভাবে তামিলনাড়ুর রাজ্যপালের ক্ষমতা গ্রহণ নতুন কি রাজনৈতিক সমীকরণ তৈরি করে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা দেখলাম যে একেবারে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে হঠাৎ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইস্তফা দিয়ে দিলেন, নিজের পদ থেকে পদত্যাগ করলেন এবং সরে দাঁড়ালেন। অন্যদিকে একজন নতুন মানুষ তিনি চলে এলেন হঠাৎ করে বিধানসভা নির্বাচনের ঠিক আগে, RN রবি। স্বাভাবিকভাবে এটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর অনেক প্রশ্ন রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, কেন তাকে অন্ধকারে রেখে এই ধরনের একটি ঘটনা ঘটলো এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হলো। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন একেবারে সামনে, এবং আবারও আমরা যেমনটা বলেছিলাম আলোচনায় ফিরবো, দাদার কাছে আসবো এবং এই বিষয়ে প্রশ্ন রাখবো যে বিধানসভা নির্বাচনের আগে যেমন SIR ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তেমনই তারই মাঝে একেবারে বিস্ফোরণের মতো করে সিভি আনন্দ বোস রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ালেন এবং সেখানে একটা নতুন মুখ চলে এলো RN রবি। স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যপাল নির্বাচন হয় এবং সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত হয়, কিন্তু এক্ষেত্রে এতটাই আকস্মিক পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে, যে তিনি এই বিষয়ে স্তম্ভিত। এর কতটা গুরুত্ব রাখছে বিধানসভা নির্বাচনের আগে? হ্যাঁ অপরূপা, যেটা বলছিলাম যে এর আগে যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল তামিলনাড়ুর তিনি তার স্থলাভিষিক্ত হয়েছেন, অর্থাৎ এই রাজ্যের জন্য নতুন নিয়োগ তাকে করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর যেটা অভিযোগ যে তাকে আলোচনা করে রাজ্যপাল নিয়োগ করা হয়। এটা কিন্তু ঘটনা যে রাজ্যপাল যখন নিয়োগ করা হয় রাজ্যের কাছে জানানো হয় যে রাজ্যপাল এনাকে নিয়োগ করা হবে, রাজ্য যদি সম্মতি জানায় সেক্ষেত্রে হয়, এভাবেই হয় আর কি। রাজ্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তার সম্মতিতেই এটা কিন্তু হয়। কিন্তু ব্যতিক্রম এটা দেখা গেল যে এই RN রবিকে যে করা হলো, মানে সিভি আনন্দ বোস তিনি রিজাইন করলেন, পদত্যাগ করলেন, সেটা আধ ঘন্টার মধ্যে নতুন রাজ্যপাল ঘোষিত হয়ে গেল। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, কিন্তু এর পেছনে কি রাজনীতি যদি বলো, দেখো কি রাজনীতি বলা যাবে না, কিন্তু 10 তারিখ যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টের শুনানির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সেটা ভোটের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বলো, এবং এই 60 লক্ষের মধ্যে যে এখনো 54 লক্ষ বাকি আছে, হ্যাঁ, তাদের কি হবে, এই কদিনে আর কত লোকের কি বলে বিচার বিবেচনাধীন যে নামগুলো রয়েছে তাদের বিচার হবে, তাতে কত লোক আসছে, কত দিন সময় লাগবে, এই পুরো বিষয়টা কিন্তু জাজমেন্ট করে। কারণ এই লোকগুলোকে বাদ রেখে তো নির্বাচন হতে পারে না, সম্ভব না, কারণ এটা তো আর নির্বাচন কমিশনের দায়বদ্ধ, এটা তো ঘটনা যেটাতে নির্বাচন কমিশন দায়বদ্ধ। যতই এটা নিয়ে রাজনীতি হোক যাই হোক, যে তারা তো অনেকেই বৈধ ভোটার, 60 লক্ষের মধ্যে তো বৈধ ভোটার রয়েছে, তো তাদেরকে রেখে কি করে নির্বাচন হবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেইখানটাতে তাহলে কি 7ই মে, আগামী 7ই মে আমাদের যে বিধানসভার যে মেয়াদ সেটা শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সংবিধানের রীতি অনুযায়ী তাহলে কিন্তু এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনে চলে যেতে হবে, কারণ নির্বাচিত কোনো সরকার যদি না হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হবে। তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? যদি জারি হয়, সেই জন্য আমাদের যেটা মনে হচ্ছে বা রাজনৈতিক মহল মনে করছে যে তড়িঘড়ি একদিকে সিভি আনন্দ বোস সত্যি তিনি অসুস্থ, কিছুদিন আগে তার হার্টের একটা সমস্যার জন্য তাকে ভর্তি হতে হয়েছে, তিনি কেরলের মানুষ, যেভাবে তার অ্যাগ্রেসিভ হয়ে কাজ করার কথা কেন্দ্র এবং এই রাজ্যের বিজেপি যারা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা তার কাজে কিন্তু অতটা সন্তুষ্ট নন, এটা পরিষ্কার। কিন্তু তবুও মানে রাজ্যপাল রাজভবনের সঙ্গে সবসময় একটা সংঘাত লেগেই ছিল। সম্প্রতি একদম শেষ যদি বলা যায়, এই গত 5ই মে যে পেশ হলো, কি বলে বাজেট পেশ হলো বিধানসভায়, হ্যাঁ
পেশ হলো, তো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে রাজ্যপাল কিন্তু ওই একদম। প্রথম ভাষণ আর শেষ ভাষণ পড়ে মাঝেরটা পড়েনি। একদম তো এখন দেখার যে এই যে অবস্থা, এই অবস্থায় রাষ্ট্রপতি শাসনের জন্যই কি নতুন রাজ্যপাল নিয়োগ করা হলো, এখন সেদিকেই আমাদের নজর থাকবে অপরূপা। একদম অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো যে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে বসেছেন এবং সে বিষয়ে তিনি কিন্তু এসআইআর নিয়ে কথা বলছেন। পাশাপাশি ইতিমধ্যে একটি ঘটনা ঘটে গেছে যে যেখানে রাজ্যপাল একেবারে অদল বদল হয়ে গেছে, তাও খুব সাময়িকভাবে। স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট পরিস্থিতি গুরুত্বপূর্ণ এবং এই পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, এর প্রেক্ষাপট কি তৈরি হবে, সেদিকে নজর থাকবে সকলের। এই মুহূর্তে ধর্ণা মঞ্চ থেকে বার্তা দিচ্ছেন